পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে খুনের ঘটনায় দুজন রিমান্ডে, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 4 জন বহিষ্কার। খুলনার সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা, চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে খতিবকে কুপিয়ে জখম। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলছে এনসিপি, সংকট নিরসনে ভোটের বিকল্প নেই মন্তব্য বিএনপির। এবং বৃষ্টি কমলেও ফেনীতে ঢলের পানিতে ডুবছে নতুন নতুন এলাকা, পানিবন্দী 1.5 লাখ মানুষ, নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত 42,000 পরিবার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি আব্দুর রব। এবার বিস্তারিত। পুরান ঢাকায় সোহাগ নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় গ্রেফতার মাহমুদুল হাসান মহিনের 5 দিন ও তারেক রহমান রবিনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে বুধবার এই হত্যাকাণ্ড ঘটে। এর আগে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের 4 জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনার দৌলতপুরে থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ পাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী। মাহবুবুর দৌলতপুর থানা যুব দলের সহসভাপতি ছিলেন। 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে তার ছবি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। চাঁদপুর সদরে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে চাপাতি দিয়ে কুপিয়ে খতিবকে জখম করা হয়েছে। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খতিব আনমর নূর রহমান মাদানীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া। প্রাথমিকভাবে জানা গেছে সে ইমাম সাহেবের বক্তব্যে সে অসন্তুষ্টি প্রকাশ করে সে সেখানে কিছু কথা বলতে চায়, তাকে বলতে দেওয়া হয় নাই। সে ক্ষোভে বশবর্তী হয়ে এসে ইমাম সাহেবকে জখম করেছে। এই বিষয়ে আমরা খুব সূক্ষ্মভাবে গুরুত্ব দিয়ে আমরা এটা তদন্ত করছি। এই ঘটনায় তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এটা আমরা অনুসন্ধান করছি। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে জুলাই পদযাত্রার অংশ হিসেবে যশোরে এক পথসভায় তিনি বলেন, জনগণের অর্থনীতি ও বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান তারা। এ সময় দলের নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের দ্বিচারিতা এবং চাঁদাবাজি দুর্নীতি নিয়ে কথা বললে একটি দল ক্ষুব্ধ হয়। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিক। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজনের 11তম দিনে যশোর ও খুলনায় পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যশোর জজকোর্ট মোড়ে পদযাত্রা শেষে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চায় এনসিপি। সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ সেই অন্ধকারে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। নির্বাচন ভোটাধিকারের পক্ষে
সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। এই সময় দলটির নেতারা বলেন, এনসিপি চায় নির্বাচন, তবে জুলাই সনদ, বিচার ও নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে। দাবি বাস্তবায়নে প্রয়োজনে আরেকবার গণ অভ্যুত্থান ঘটাবে বলেও মন্তব্য করেন তারা। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি। লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দূষররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়ে এনসিপির নেতারা বলেন, তাদের আগামীর আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের চলমান সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সংস্কারের নামে সুকৌশলে নির্বাচন বিলম্বিত করার পায়তারা চলছে অভিযোগ করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। সংগ্রাম আন্দোলন আমাদের গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন থাকার এক অনবদ্য প্রেরণা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা। রিজভী এতে বলেন, দেশের অর্থনীতিতে বর্তমানে চরম সংকট চলছে। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হলে জনগণ ছেড়ে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সামনের সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না। সংকট নিরসনে নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। সমাজ এবং রাষ্ট্রে যখন যেটা প্রয়োজন মনে হবে গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, তখনই সংস্কার করে সেই আইন প্রণয়ন হবে। জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেন, এটাই সবচেয়ে বড় কাজ। এটাই তো 16 বছর শেখ হাসিনা বন্ধ করে রেখেছিলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংযত হতে হবে। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা তখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। এ সময় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলে মত দেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একটি তারিখ ঘোষণা করতে হবে, তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। আওয়ামী লীগকে হত্যা করেছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সকলকে ঐক্যবদ্ধ থেকে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলো একমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গণঅভ্যুত্থানের ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস 21 জুলাই শীর্ষক স্মৃতির মিনার উদ্বোধন করেন উপদেষ্টা। এ সময় 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে গণঅভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেন তিনি। পরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আসিফ। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্রটা দেওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যে আসা প্রয়োজন। আপনারা জানেন, যেহেতু সবার ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছি, তো আশা করি রাজনৈতিক ঐক্যমত শেষে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা সম্ভব হবে।
ভারতের বিরুদ্ধে জুলাই হত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানালেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে জুলাই বিপ্লব 2024-এর শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ব বরণকারী ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ হারিয়েছেন স্বজনদের, কেউ আবার নিজ অঙ্গ হারিয়ে বরণ করেছেন পঙ্গুত্ব। এমন বেশ কয়েকটি পরিবার নিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আলোচনা সভা। এতে শহীদদের মা বাবারা জানান, সন্তানের বিচার ছাড়া নির্বাচন নয়, প্রয়োজনে আবারও মাঠে নামার হুঁশিয়ারি তাদের। আমার মেয়েটাকে টার্গেট করে স্নাইপারের গুলি করা হয়েছে, আমার মেয়েকে জবাই করা হয়েছে, কোরবানি দেওয়া হয়েছে আমার বাসার মধ্যে। আমার মেয়ের রক্ত, আমার এই স্মৃতি যদি মনে পড়ে আমার সমস্ত শরীর শীতল হয়ে যায়। শহীদদের মর্যাদা তখনই বাস্তবায়ন হবে যেদিন পরিপূর্ণ যেই জন্য শহীদ এবং আহতরা রক্ত দিয়েছে সেটি রক্তের প্রতিফলন বাংলাদেশে ঘটবে, সেদিনই পরিপূর্ণ শহীদদের রক্তের বাস্তবায়ন হবে। এ সময় জামায়াত নেতারা বলেন, ৭১ আমাদের গর্বের, তবে ২৪কে অবহেলা করা যাবে না। ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠলে তা কঠোর হস্তে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সকল শহীদ পরিবারের কাছে এই ৫ই আগস্টের মধ্যে বাজেটের নির্ধারিত যে টাকা, এটা তাদের বাড়িতে যাইয়া পৌঁছাইয়া দিতে হবে। ৭১-এর শহীদদেরকে আমরা মর্যাদা দেই, ৭১-এর বীর সেনানীদেরকে আমরা সমীহ করি, শ্রদ্ধা করি, কিন্তু তার মানে এটা নয় যে ২৪কে আমরা আন্ডারমাইন করব, ২৪কে আমরা অবহেলা করব, ২৪কে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো। শেখ হাসিনা ২৪-এর গণহত্যার নির্দেশদাতা, তা বিশ্ব গণমাধ্যমের দ্বারা স্বীকৃত জানিয়ে ভারতের কাছে তাকে ফেরত চাইলেন ডক্টর মাহমুদুর রহমান। ভারত সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা এমনিতেই অনেক দুষ্কর্ম করেছেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করেছিলেন, আপনাদের কাছে আজকে খুনি শেখ হাসিনা আশ্রয় নিয়ে আছে। কাজেই আপনারা আর কালো বিলম্ব না করে সেই খুনিকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করুন। ২৪-এর শহীদ ও আহতদের দলীয়করণ না করার অনুরোধও করেন তিনি। কোন শহীদ, কোন জুলাই যোদ্ধা, কোন রাজনীতি ধারণ করেন, তারা সকলেই, তাদের সকলের প্রতি আমাদের একই রকম সম্মান থাকবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বৃষ্টি ও ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ফেনী, নোয়াখালী ও কুমিল্লা। বৃষ্টি কমলেও ফেনীতে ঢলের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলায় পানিবন্দী প্রায় ১.৫ লাখ মানুষ, আর নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত প্রায় ৪২,০০০ পরিবার। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির স্রোতে ফেনীর ৩টি নদীর প্রায় ৩০টি স্থানে ভাঙনে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ছাগলনাইয়া ও ফেনী সদরের অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে। ৫ উপজেলার ৮২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯৫০০ বানভাসী লোকজন আশ্রয় নিয়েছে। বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হয় মানবেতর দিন কাটছে বানভাসীদের। ফেনীর বিভিন্ন সংগঠনের সাথে বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। আমাদের বাড়ির ভিতরে একদম জল উঠি একদম সব নষ্ট হয়ে গেছে। আমাদের ঘর বাড়ি সবকিছু ভাঙি, সবকিছু ঘরের ভিতরে সবকিছু নষ্ট হয়ে গেছে এবং খাওয়া দাওয়া নাই, সিরামুড়ি খাইতেছি। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। এতে আবারও বন্যার আশঙ্কায় স্থানীয়রা। ভারী বর্ষণে নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৪২,০০০ পরিবার। জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। সার্বিকভাবে যে এই ড্রেনেজ সিস্টেম, খাল খনন এবং এগুলো যদি হয়, এগুলো যদি আমরা করতে পারি, এগুলো প্ল্যানের মধ্যে আছে সংশ্লিষ্ট দপ্তরগুলো, পৌরসভার, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসির, এবং তাহলে আমরা আশা করছি যে আগামীতে জলাবদ্ধতা মুক্ত একটি শহর পাবো। এদিকে টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে জেলা শহরের সড়ক থেকে গলি, ফসলের মাঠ থেকে ঘরবাড়ি। হাঁটু পানি জমেছে শহরের অধিকাংশ এলাকায়। এতে চরম বিপাকে পড়েছেন শহরবাসী। আমরা ঘরের মধ্যে বের হতে পারতেছি না, রান্না খাওয়ার সমস্যা, আবার কাজ কামের সমস্যা। এই পানি খেতেছে, বাচ্চা কাচ্চা সব ডায়রিয়া, তারপরে চুলুর মধ্যে হেঁটু পানি,
ঘরের মধ্যে হেঁটু পানি। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই আগস্ট আন্দোলনে দেশ জুড়ে শহীদদের একটা বড় অংশই বিএনপি নেতাকর্মী। শহীদ ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন বলে দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বৈর শাসকের পতনে এককভাবে কারো কৃতিত্ব নেয়ার সুযোগ নেই মন্তব্য করে তিনি আরও বলেন, এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পরিণতি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। টানা ১.৫ দশকেরও বেশি সময় স্বৈরাচারের ভূত হয়ে দেশের গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা হরণ করে রাখে শেখ হাসিনা সরকার। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৭ বছরে গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে। তারপরও রাজপথে অনড় থেকেছেন তারা। ছাত্র জনতার মাসাধিককালের আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। গণতন্ত্র ও মানুষের মুক্তির আন্দোলনে শিক্ষক শিক্ষার্থী সহ আপামর জনতার পাশাপাশি বিএনপি ছাড়াও সহযোগী সংগঠন ছাত্রদলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। জীবন বাজি রেখে রাজধানী রামপুরা এলাকায় শেখ হাসিনার পেটুয়া বাহিনীকে মোকাবিলা করতে গিয়ে গুলিতে রক্তাক্ত হন মহানগর ছাত্রদল নেতা মিরাজ আলামিন তালুকদার। পুলিশের গুলি মিরাজের হৃৎপিণ্ডের পাশ দিয়ে ঢুকে বের হয়ে যায়, আর গুলিতে ক্ষতবিক্ষত হন আলামিন। অফ দ্য রোড এবং ওই যে বেটার লাইফের গলি এবং নতুন রাস্তা, এই রাস্তার মুখে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকি আমরা। এক পর্যায়ে পুলিশ আমাদেরকে গুলি ছুড়ে, হঠাৎ করে আমার পাশ থেকে ৩ জনের গায়ে গুলি লাগে, মানে আমার গায়ে এবং আমার পাশে এক ছেলের পায়ে রগে লাগে। এর মধ্যে আমি যখন মাথা নিচু করছি দেখতেছি আমার এই শার্ট ভিজে যাচ্ছে। পরে আমার পাশে একজন লোক ছিল, ওনারে বললাম যে দেখেন তো আমার এখানে কি হয়েছে। পরে উনি শার্টের বোতাম খুলে দেখে যে গুলি লাগছে, এখান দিয়ে ঢুকে এবং পিছন দিকে বের হয়ে গেছে গুলি। রামপুরা রোডে এদিকে অনেকে ডাইরেক্ট মাথার খুলি উল্টে গেছে, এদিক দিয়ে গুলি ঢুকে এদিক দিয়ে বেরিয়েছে। এমনও সময় আছে আবার একজনের মাথার এদিকে গুলি উল্টে এটা উল্টে গেছে, গুলি উল্টে গেছে, ওগুলো হচ্ছে সব বিজিবি গুলি। আমার গুলি এই যে গার্ড থেকে ধরে এখান পর্যন্ত ১৬৫টার মতো স্পেন্ডার। এখন আমার সার্জারি করে শহীদ সরওয়ার্দী মেডিকেলে অপারেশন করে আমার গুলি বের করা হয়েছে। জুলাই আন্দোলনে পিছিয়ে ছিলেন না নারী নেত্রীরাও। সেই সময় পুলিশের গুলিতে আহত হন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া। এই লড়াইটা আসলে আমাদের কাছে ছিল অস্তিত্বের লড়াই, টিকে থাকার লড়াই। আমরা জানি যে এই লড়াই হেরে গেলে আমাদের বাংলাদেশ হেরে যাবে। রামপুরাতে পুলিশ গুলি ছুটতে ছুটতে যাচ্ছে, আমি দেখলাম আমার সামনে এক ভাইয়ের মানে সারা শরীরে স্প্রিন্টার হয়ে গেছে। আমি অনেকে আমাকে পিছন থেকে ডাকতেছে না যাওয়ার জন্য। আমি তাকে যখন সেভ করতে গেছি তখনও পুলিশ গুলি চালাচ্ছিল। তো তখন একটা স্প্রিন্টারের আমার এখান দিয়ে এসে লাগলো, আমার পায়ে লাগলো, আমার গায়ে লাগলো। আমাকে অন্য যারা ছিল তারা তুলে নিয়ে প্রাথমিক যে চিকিৎসা সে চিকিৎসা দিয়েছিল, সে চিকিৎসা দেওয়ার পরে সে চিকিৎসা নিয়ে আমি আবার রাজপথে ফেরত আসছি। জুলাই আন্দোলনের কৃতিত্ব কারো এককভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই জুলাই আগস্টের আন্দোলন তো এটা তো গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা। এই ধারাবাহিকতায় এইটা আজকে একটা পর্যায়ে বিস্ফোরণ হয়েছে এবং সব স্তরের নেতাকর্মীরা নেমে এসছে। যে পথ চলা তৈরি করেছিলেন জিয়াউর রহমান বাকশালের গুহা থেকে গণতন্ত্রকে উদ্ধার করে, সেই দল যখনই গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে তখন সেটিকে উদ্ধারের জন্য তারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, জীবন উৎসর্গ করেছে। ওই আন্দোলনে বিএনপি সহযোগী সংগঠনের ৪ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছে বলেও জানান তিনি। আমরা তো আমাদের দল যারা করতো একেবারে তৃণমূল কর্মী থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, ঢাকা পর্যন্ত যারা করেছে সেটাই তো হবে প্রায় 450-এর অধিক বললাম। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে নানামাত্রিক চাপে ভোক্তারা। চালের বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানের দাপটে ঈদের পরে 8 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট ও নাজির শাইলের দাম। বন্যার প্রভাবে চড়া মাছের বাজার আর কাঁচা মরিচের কেজি ছাড়িয়েছে 300 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে ওজনে কম দেওয়ার প্রবণতায় প্রতিনিয়তই ঠকছেন ভোক্তারা। রেজা খানের প্রতিবেদন। এটা অনেক নতুন পোলা ভুল করতে পারে। আপনি আমি থাকাকালীন আইসেন
আমি থাকাকালীন আইসেন, যদি কোনো সমস্যা হয় এটা আমি জরিমানা দেবো আপনাদের। ওজনে কম দেয়া নিয়ে বাজারে প্রতিনিয়ত ঘটে এমন ঘটনা। এমনিতেই মুরগির দাম চড়া, তার উপর ওজনে কম দিলে ভোক্তার মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক। 7 কেজি 300-400 গ্রাম, মানে প্রায় 700-800 গ্রাম নাই। তো এইটা একবার না আরো 3-4 বার হয়েছে। আগের 2 বার হচ্ছে, আগে থেকে বালতি যখন দিত তখনই বালতির ওজন সহ দিয়ে দিত। এই সপ্তাহে সোনালী 20 আর ব্রয়লারের দাম কেজিতে বেড়েছে 7 টাকা পর্যন্ত। তবে ডিমের দাম 120 টাকাতে স্থিতিশীল। আর বন্যায় মৎস্যঘের, পুকুর, নদীনালা তলিয়ে সরবরাহ সংকটে বেড়েছে মাছের দাম। বন্যাতে তো মনে করেন যে চলতি পানি তো মানে স্রোতের মধ্যে মাছ তো আর ধরা হয় না। নিম্নবিত্তের জন্য, মধ্যবিত্তের জন্য খুবই কঠিন কাজ, শুধু বড় লোকেরা খাইতে পারে। ঘাটে যাইতে মাছ নাই, অল্প করে আনি, আজকে শুক্রবার দিন অল্প করে মাছ আনছি। চালের মূল্যের ঊর্ধ্বগতি চলতি সপ্তাহেও চলমান। কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ঈদের পর থেকেই বাড়ছে সব ধরনের চালের দাম। কিছু কোম্পানি আছে এগুলারে লাইসেন্স দিছে ব্যবসা করার জন্য, এদের কারণে চালের দামটা একটু বাড়ছে। কুরবানির ঈদের 1 সপ্তাহের ব্যবধানে তখন 6-7 টাকা ডিফারেন্স হচ্ছে, তারপরে এখন 58 টাকা বাড়ছে। মুদি পণ্যের মধ্যে চিকন মসুর ডাল কেজিতে 7 টাকা বেড়েছে, গুঁড়ো দুধ কেজিতে 40 টাকা, আর সাবান ও চা পাতার দামও বাড়তির দিকে। মসুর ডাল প্রতি কেজিতে আপনার 7-8 টাকা কেজিতে বাড়ছে, আর গুঁড়া দুধ আপনার ডিপ্লোমা, ডানু, মাক্স এগুলো 1 কেজিতে প্রায় 30-40 টাকার মতো করে বাড়ছে। বন্যায় মাঠঘাট তলিয়ে বেড়েছে সবজির দাম। কাঁচামরিচের কেজি 300-তে ঠেকেছে। বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, আর অন্য সবজির বেশিরভাগই বিক্রি হচ্ছে 60 থেকে 90 টাকার মধ্যে। বন্যা বৃষ্টি দুটো একসঙ্গে দাম বাড়ছে, আর বৃষ্টি হলে মরিচ মানুষ তুলে না, বিদায় এই পরিস্থিতিটা হয়। মাছ কিনতে গেলাম সেখানেও দাম বেশি, এখানেও দাম বেশি, কোনো জিনিসের দাম তো কমতেছে না। 5 আগস্টের পট পরিবর্তনের পরেও বাজার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হয় ক্ষুব্ধ ভোক্তারা। আকাশে ভরা তারা আমরা সারা, যেখানে 5 কেজি মাংস কিনতাম এখানে 1.5 কেজি মাংস কিনছি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তবে তার 3 দিনের রিমান্ড আবেদনের ওপর পরে শুনানি অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে আবুল বারাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত 20 ফেব্রুয়ারি অ্যাননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বারাকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ হয়েছে। শুক্রবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। সব রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে, কারণ সবারই মেজর বার্ন। 5 জন রোগী একই পরিবারের মেজর বার্ন, তার মধ্যে একজন বাচ্চা আছে 1 বছরের। অবস্থা আশঙ্কাজনক। সবাইকে আমরা এইচডিতে রেখে চিকিৎসা চালাচ্ছি। গতকাল রাত্রে 3:30টার সময় ওনাদের নিজস্ব বাসভবনেই আগুনটা লেগেছে আর কি। বাংলাদেশের বেসরকারি টিভি ও রেডিও উপস্থাপকদের একমাত্র নিবন্ধিত সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অফ বাংলাদেশ এনবিআর বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা 2025 অনুষ্ঠিত হয় রাজধানীর এক অভিজাত ক্লাবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় বার্ষিক কার্যক্রম, বাজেট ও কর্মপরিকল্পনা তুলে ধরেন নেতারা। সকল রাজনৈতিক দল একসাথে বসার সুযোগ তা অটুট রাখতে হবে। ভিন্ন মত থাকলেও অপরের মতকে সম্মান করতে হবে বলে জানান আমির খসরু মাহমুদ। একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ আগামী দিনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা পুনঃপ্রবর্তন করবে। একটা নির্বাচিত সংসদ হবে, একটা নির্বাচিত সরকার হবে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেই ক্ষেত্রে সাংবাদিকতায় বড় ধরনের পরিবর্তন আসতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে আরও 82 ফিলিস্তিনি নিহত হয়েছে।
এতে ৫৭,৭০০ ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে নাইজেরিয়া নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত হয়েছে। এতে ৫ নিরাপত্তা কর্মী এবং এক বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। ওদিকে কানাডার উপর ৩৫% শুল্কারোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফের গ্রেফতার হয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজা ইসরায়েলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন গাজার দেইর আল বালা শহরে শিশু খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়েছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ২১ মাসের তাণ্ডবে ৫৭,৭৬২ ফিলিস্তিনি নিহত এবং আরও ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন। নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ দস্যু নিহত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার। উত্তর পশ্চিমাঞ্চলীয় কাতসিনার প্রদেশের ফাশকারি জেলায় পুলিশ, সেনা ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে সমন্বিত এক অভিযান পরিচালিত হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এদিকে কানাডার উপর ৩৫% শুল্কারোপের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। মাদক হিসেবে ব্যথানাশক ফেন্টানিলের বিস্তার ও পাচার ঠেকাতে কানাডা ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কানাডিয়ান প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন কিংবা কারখানা স্থাপন করে, সেক্ষেত্রে তাদের পণ্য শুল্কারোপ হবে না বলেও জানানো হয়। বৈশ্বিক বাণিজ্য এখন অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে বাণিজ্য যুদ্ধে না জড়ানোর বিষয়ে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। গত ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টা মামলার আলামত ধ্বংস করতে পারেন এমন আশঙ্কায় তাকে গ্রেপ্তারের আদেশ দেন আদালত। গ্রেপ্তারের পর সিউলের একটি আটক কেন্দ্রে বন্দী রাখা হয়েছে তাকে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে খুনের ঘটনায় 2 জন রিমান্ডে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 4 জন বহিষ্কার। খুলনার সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা। চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে খতিবকে কুপিয়ে জখম। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলছে এনসিপি। সংকট নিরসনে ভোটের বিকল্প নেই মন্তব্য বিএনপির। এবং বৃষ্টি কমলেও ফেনীতে ঢলের পানিতে ডুবছে নতুন নতুন এলাকা। পানিমদ্দি 1.5 লাখ মানুষ। নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত 42,000 পরিবার। এই ছিল মোহনার সংবাদে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।